প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজা নগরীর পথে ইসরায়েলি ক্যাম্প পালাচ্ছেন বাসিন্দারা। ফিলিস্তিনের গাজায় অভিযানের পরিসর আরও বাড়িয়েছে ইসরায়েল। এবার গাজা নগরী দখলে নিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এই নগরীর 10 লাখ বাসিন্দার জীবন ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে গাজা নগরীর পূর্বাঞ্চল থেকে বাসিন্দারা বাড়িঘর ছাড়তে শুরু করেছেন। বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে। তাল আল হাওয়ার দক্ষিণাঞ্চল দিয়ে এগিয়ে আসছে ট্যাঙ্ক। এদিকে ইসরায়েলের হামলায় 24 ঘণ্টায় আরও 123 জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে। তাদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া 21 ক্ষুধার্ত ফিলিস্তিনিও রয়েছেন। এছাড়া 24 ঘণ্টায় আহত হয়েছেন 437 জন। ইসরায়েলের অবরোধের কারণে খাবার না পেয়ে একই সময়ে অনাহারে মারা গেছেন 8 ফিলিস্তিনি, তাদের মধ্যে 3 জন শিশু। এই নিয়ে অনাহারে 235 ফিলিস্তিনি মারা গেছেন, যার মধ্যে 106টি শিশু। এছাড়া 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় 61,722 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1.5 লাখেরও বেশি। এখন জানিয়ে দেব গাজা গণহত্যায় সবচেয়ে বেশি জড়িত যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রাক্তন হাই কমিশনার মেরি রবিনসন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই বুঝতে হবে তার দেশ গাজায় গণহত্যার সবচেয়ে বেশি জড়িত। 2007 সালে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার প্রতিষ্ঠিত বৈশ্বিক নেতাদের এল্ডার্স গ্রুপের একটি প্রতিনিধি দলের অংশ হিসাবে রাফাহা সীমান্ত ক্রসের মিশরীয় অংশ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আল জাজিরা আরবি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক অজুহাতে হাজার হাজার ত্রাণের ট্রাককে গাজায় প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, আমরা যে বাস্তবতা দেখেছি তা হল গাজায় দুর্ভিক্ষ এবং গণহত্যা চলছে। আমরা গাজায় গণহত্যা বন্ধে বিশ্বের বিভিন্ন দেশের প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে চাই। এদিকে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল 2023 সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 61,000 ছাড়িয়ে গেছে। একই সময় 1.5 লাখেরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর 27 মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলিকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োল গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। এদিকে চ্যাট জিপিটির ডায়েট চার্ট মেনে যেতে হলো হাসপাতালে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মানুষের দৈনন্দিন জীবনকে বেশ সহজ করে দিয়েছে, কিন্তু এর উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা কতটা বিপদ ডেকে আনতে পারে তার ভয়াবহ দৃষ্টান্ত সম্প্রতি উঠে এসেছে। চ্যাট জিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে চলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি। চিকিৎসকরা জানান, অতিরিক্ত পরিমাণে সোডিয়াম ব্রোমাইড গ্রহণ করার ফলে বিষক্রিয়ায় আক্রান্ত হন তিনি। এই ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের এসিপি জার্নালে প্রকাশিত হয়েছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা এই ঘটনার তদন্ত করেন। তাদের প্রতিবেদন অনুযায়ী 60 বছর বয়সী ওই ব্যক্তি খাবারে অতিরিক্ত লবণ নিয়ে চিন্তিত ছিলেন এবং এর বিকল্প খুঁজতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেন। চ্যাট জিপিটি তাকে ক্লোরাইডের নিরাপদ বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইড গ্রহণের পরামর্শ দেয়। এআই এর এই পরামর্শে ভরসা করে তিনি 3 মাস ধরে নিয়মিত সোডিয়াম ব্রোমাইড সেবন করতে থাকেন, কিন্তু চ্যাট জিপিটি তাকে এর ক্ষতিকর দিক সম্পর্কে কোনো সতর্কবার্তা দেয়নি। হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই ব্যক্তির মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা যায়। তিনি প্রচণ্ড তৃষ্ণার্ত থাকা সত্ত্বেও পানি পান করতে পারছিলেন না এবং তার হ্যালুসিনেশন হচ্ছিল। প্রথমে চিকিৎসকরা ধারণা করেন মানসিক অসুস্থতার কারণে তার এমন হচ্ছে। পরে অ্যান্টিসাইকোটিক ওষুধ ও ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়ার পর তার অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। তখন তিনি পুরো ঘটনাটি খুলে বলেন। চিকিৎসকরা জানান, ব্রোমাইড সাধারণত উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসায় ব্যবহৃত হতো, তবে এর স্বাস্থ্য ঝুঁকির কারণে কয়েক দশক আগেই ওষুধ হিসেবে এর ব্যবহার বাতিল করা হয়েছে। বর্তমানে কিছু প্রাণীর ওষুধ ও শিল্পজাত পণ্যে এর ব্যবহার সীমিত। দীর্ঘ 3 সপ্তাহ হাসপাতালে থাকার পর ওই ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এই ঘটনার পর সংশ্লিষ্ট চিকিৎসকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে
ইতালি উপকূলে নৌকাডুবিতে ২০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ১৭। ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসা উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেক অভিবাসী। বুধবার সকালে লাম্পেদুসা থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর এবং ইতালির রেড ক্রস জানিয়েছে উদ্ধারকারী দল এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ৪ নারীসহ অন্তত ৬০ জনকে জীবিত উদ্ধার করে লাম্পেদুসায় নেওয়া হয়েছে। আহত ৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেঁচে যাওয়া অভিবাসীদের বরাতে জানা যায় তারা লিবিয়ার ত্রিপোলি থেকে বুধবার ভোরে ২টি নৌকা করে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। পথে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সব যাত্রী অন্য নৌকায় উঠে যান। পরে উত্তাল সমুদ্রে অতিরিক্ত যাত্রী বোঝাই সেই নৌকাটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে ওই নৌকায় ৯২ থেকে ৯৭ জন অভিবাসী ছিলেন। এখনও কমপক্ষে ১৭ জন নিখোঁজ রয়েছেন। ইতালিতে ইউএনএইচসিআর-এর মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো বলেন, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরের মধ্য অঞ্চলীয় রুটে যাত্রাকালে অন্তত ৬৭৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এবার জানিয়ে দেব, চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালিয়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ স্কারবোরো শোলের কাছে ঢুকে পড়ে একটি মার্কিন ডেস্ট্রয়ার। পরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে সেটি পালিয়ে যায়। বুধবার চীনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। অন্যদিকে মার্কিন নৌবাহিনী জানিয়েছে তাদের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কয়েকদিন আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তাড়া করার পর এই ঘটনা ঘটল। গত কয়েক বছর পর দক্ষিণ চীন সাগরে এটি প্রথমবারের মতো প্রবেশ মার্কিন সামরিক যানের। বেইজিং সবসময় সমগ্র দক্ষিণ চীন সাগর নিজেদের সীমানার মধ্যে দাবি করে থাকে। এছাড়া বিভিন্ন দ্বীপ এবং আশেপাশের অঞ্চল মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে চীনের অমীমাংসিত বিরোধ চলছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। বার্ষিক $৩ ট্রিলিয়ন বেশি জাহাজ বাণিজ্যের জন্য স্কারবোরো শোল কৌশলগতভাবে উত্তেজনার একটি প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। এর আগে সোমবার চীনের উপকূলরক্ষী জানায় তারা জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজগুলোকে বিতাড়িত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে ম্যানিলা জানিয়েছে এই সপ্তাহে সমুদ্র উপকূলে চীনা জাহাজের কর্মকাণ্ডের ফলে ২টি জাহাজের সংঘর্ষও ঘটেছে। তাদের দাবি ২টি চীনা জাহাজের উদ্দেশ্য ছিল স্কারবোরো শোলের কাছে ফিলিপাইনের জাহাজগুলোকে পৌঁছানো থেকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা। এর আগে অঞ্চলটির বিরোধ নিয়ে ২০১৬ সালে একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল রায় দেন চীনে ঐতিহাসিক মানচিত্রের ভিত্তিতে বেইজিংয়ের দাবির আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। তবে চীন এই সিদ্ধান্তকে গ্রহণ করেনি। সবশেষ জানিয়ে দেব, বাঙালি আর বাংলাদেশি একই। ভারতের হোটেলে জায়গা হল না কলকাতার বাসিন্দার। শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে পশ্চিমবঙ্গের কলকাতার এক প্রযুক্তিবিদ ও তার ১৪ বছর বয়সী ছেলেকে ভারতের উত্তরপ্রদেশের নয়ডার একটি হোটেলে থাকার অনুমতি দেওয়া হয়নি। মঙ্গলবার ১২ই আগস্ট ভারতের শহরের ৪৪ নম্বর সেক্টরে মীরা এটার্নিটি নামের একটি হোটেলে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুসারে ডিজিটাল প্ল্যাটফর্ম ওলোর মাধ্যমে মীরা এটার্নিটি নামের হোটেলে বুকিং দিয়ে রেখেছিলেন তারা। সেখানে ২ রাত থাকার কথা ছিল, কিন্তু পৌঁছানোর পর রিসেপশনিস্ট তাদের ভেতরে ঢুকতে দিতে অস্বীকৃতি জানায়। বাঙালি ওই ব্যক্তি টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, আমার ছেলে জাতীয় পর্যায়ের স্কেটার, ওর প্রতিযোগিতার জন্য আমরা নয়ডা যাই। আগে থেকে বুকিং দিয়ে রাখা সত্ত্বেও হোটেলে ঢুকতে গেলে রিসেপশনিস্ট আমাদের বাধা দেয়। জানায় প্রশাসন নাকি তাদের ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ, পাঞ্জাব আর কাশ্মীর থেকে আগতদের থাকতে না দেওয়ার নির্দেশনা দিয়েছে। এমন কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই। তিনি জানান, যখন তিনি রিসেপশনিস্টকে বলেন তিনি বাংলাদেশি নন, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তখন রিসেপশনিস্ট বলেন ওই একই কথা, বাঙালি আর বাংলাদেশির মধ্যে পার্থক্য নেই। নয়ডা শহরের এক পুলিশ কর্মকর্তা বলেন, হোটেলগুলোকে বলা হয়েছে বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের আইডি ও অন্যান্য কাগজপত্র ভালোভাবে দেখে নিতে। এছাড়া অন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা বা নির্দেশনা দেওয়া হয়নি। এই ঘটনায় ওলো কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে এবং মীরা এটার্নিটি হোটেলটিকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তদন্ত শুরু করেছে। প্রাসঙ্গিকভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর জাতিদেশ বেশ ক্রমশ বেড়ে চলেছে। বারবার চরম হেনস্থার মুখে পড়ছেন বাংলাভাষীরা।